তো গাইস মায়াপুরের পর এবার নবদ্বীপের সমস্ত কিছু নিয়ে চলে আসলাম একটা ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা মায়াপুরের ভিডিও সকলেই দেখেছো আর তোমাদের অনেকটা ভালো লেগেছে। নবদ্বীপ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, গঙ্গা নদীর তীরে একটি পবিত্র ও নামকরা ঐতিহাসিক স্থান। মধ্যযুগ থেকে শহরটি সংস্কৃত শিক্ষার একটি নামকরা কেন্দ্র ছিল, তাই একে বাংলার অক্সফোর্ডও বলা হয়েছে। তো দেরি না করে চলো নবদ্বীপের সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যাক। আর নবদ্বীপের সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখো আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। তো নবদ্বীপ ঘোরার জন্য একটা টোটো নিলেই কিন্তু সব থেকে বেস্ট হয়। একটা টোটো 400 থেকে 500-র মধ্যে পড়বে, সমস্ত নবদ্বীপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো গুপ্ত বৃন্দাবনে ঢুকেই প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে সংকীর্তন হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম রাধারানীর মন্দিরে। রাধারানীর মন্দিরের ঠিক নিচেই মানে ভূতলে রয়েছে সেই গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু রামলীলা, রাসলীলা, কৃষ্ণলীলা, রাবণের যুদ্ধ এসব ঐতিহাসিক ঘটনাকে খুব সুন্দরভাবে ডিজিটাল পদ্ধতিতে তুলে ধরা হয়েছে। ভেতরে গেলেই তোমরা দেখতে পারবে, খুব সুন্দর, এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, দেখেই মনটা যেন ভরে যাবে। এই মন্দিরের পাশেই রয়েছে একটা সমাধি মন্দির, অটল বিহারী বাবাজি মহারাজের মন্দির। তো সব মিলিয়ে এই গুপ্ত বৃন্দাবন বেশ ভালোই লাগলো। তোমরা গেলে অবশ্যই নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনটি ভ্রমণ করে দেখো। এরপর নবদ্বীপের 2 নং স্থানে চলে গেলাম আমরা ভ্রমণ করতে। তো আমরা গেছিলাম নিমাইয়ের জন্মস্থানে। শ্রী চৈতন্য মহাপ্রভু মানে নিমাই ছিলেন ভারতবর্ষের আবির্ভূত একজন বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং 16শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি গৌড়বঙ্গের নদিয়া অন্তর্গত নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র এবং শ্রীমতী সুচিদেবীর গৃহে। ষাট ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি বসানো আছে নবদ্বীপে। মন্দির নগরীর নবদ্বীপ ধামের কথা সকল সনাতন ধর্মের মানুষের কাছেই জানা। প্রতি বছর শয়ে শয়ে ভক্তের দল আসেন নবদ্বীপ ধাম দর্শন করতে। দেশ বিদেশের বহু পুণ্যার্থীরা শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপে আসেন প্রায় প্রতি বছরই। বিশেষত দোল পূর্ণিমা ও রাস পূর্ণিমাতে ভক্তের সমাগম এখানে থাকে চোখে পড়ার মতো। সেই নবদ্বীপে দ্রষ্টব্য স্থান হিসাবে যোগ হলো 60 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। বর্তমানে এই মূর্তি দেখতে কিন্তু বিদেশের বহু ভক্ত আসছেন নবদ্বীপে। ঠিক আমরাও চলে গেছিলাম এই নবদ্বীপের 60 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্য দেবকে দেখতে। তো গিয়েই প্রথমে আমাদের মনে হচ্ছিল যেন ঠাকুরের পার্ক, এত সুন্দর বিগ্রহ দেখে আমরা তো মুগ্ধ। এত সুন্দর করে তৈরি করা হয়েছে সমস্ত বিগ্রহগুলো, এক একটা লীলা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটার পরিবেশটা ভীষণ ভালো। আর বিষ্ণুপ্রিয়া যে স্টেশন আছে তার থেকে কিন্তু খুব কাছাকাছি। আমরা বেশিরভাগ স্থানে দেখতে পেয়েছি শ্রী চৈতন্যদেবের যে বিগ্রহ ছিল তার দুপাশে বাঘ ও হাতির মতন বিভিন্ন ধরনের হিংস্র পশু মহাপ্রভুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছিলাম না কেন। তো ওখানে একজন প্রভুকে জিজ্ঞেস করার পর আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে ওরা সবাই শ্রী চৈতন্যদেবের প্রেম গান শুনছে, সেই গান শুনে ওরা মুগ্ধ হয়ে পড়েছে, তাই আক্রমণ করতে ভুলে গেছিল। তখন আমি জিজ্ঞেস করলাম তিনি কোথায় যাচ্ছিলেন আর কেনই বা এমন হিংস্র পশুদের মধ্যেখান দিয়ে যাত্রা করছিলেন। এত জায়গা থাকতে মহাপ্রভু হঠাৎ ঝাড়খণ্ড বা জঙ্গলমহলেই কেন এসেছিলেন? শুধুই কি প্রেম গান প্রচার করতে? উত্তর তো প্রায় সকলেরই জানা আছে, কিন্তু আমার জানা ছিল না। চৈতন্যদেব মথুরায় বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্য নিয়েই বেরিয়েছিলেন। পথিমধ্যে জঙ্গলমহল এসে পড়েছিল। হঠাৎ ঝাড়খণ্ডের জঙ্গলমহলের ওপর দিয়েই তিনি বৃন্দাবন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই তার জঙ্গলমহলে পদার্পণ। চৈতন্যদেবের জঙ্গলমহলে আগমন অনেকটা তার জন্মের পূর্ব হইতেই সুনিশ্চিত ছিল
বলা যেতে পারে। সেরকমই একটা ইঙ্গিত চূড়ামণি দাশের গৌরাঙ্গ বিজয় কাব্যে আমরা পাই। তবে তার লৌকিক ও অলৌকিকতা নিয়ে একটা বিতর্ক থেকেই যায়। চূড়ামণি দাস বলেছেন চৈতন্যদেবের জন্মের অনেক আগেই নাকি পরমগুরু মানবেন্দ্র পুরী ঝাড়খণ্ড তথা জঙ্গলমহলে এসেছিলেন। এখানে কৃষ্ণনাম কীর্তনের একটা বড় অভাব তখন তিনি অনুভব করেছিলেন। কৃষ্ণনাম কীর্তনের এই অভাব মানবেন্দ্র পুরীকে কিছুটা হতাশ করেছিল, তাই ঝাড়খণ্ডকে কৃষ্ণনাম কীর্তনের প্রয়োজন অনুভব করেন। কিন্তু কিভাবে? এর সমাধান স্বয়ং শ্রীকৃষ্ণই করবেন। তাই শ্রীকৃষ্ণ যাতে অবতীর্ণ হয়ে এখানে এসে সেই অভাব পূরণ করেন, তার জন্য তিনি তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। ঝাড়খণ্ডেরই কোনো এক হ্রদের তীরে তিনি সেই তপস্যায় নিমগ্ন হয়েছিলেন। বলদেবের বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সোনার গৌরাঙ্গতে। চলো ভেতরে গিয়ে দেখা যাক সোনার গৌরাঙ্গতে আমরা কি কি রকমের বিগ্রহ দেখতে পাই। নবদ্বীপ ভ্রমণ করার বেস্ট টাইম হলো সকালের টাইমটা আর হচ্ছে বিকেলের টাইমটা। দুপুরবেলা গেলে প্রায় সবগুলো বন্ধ থাকে। এরপর আমরা চলে গেলাম শ্রীবাসের বাড়ি, মানে সোনার গৌরাঙ্গ মন্দির। নবদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ বৈষ্ণব ক্ষেত্র সোনার গৌরাঙ্গ মন্দির শ্রীবাস অঙ্গন এবং শ্রী সমাজবাড়ি আশ্রমের কাছেই অবস্থিত। দেবালয়ের দোতলার গর্ভগৃহে রূপোর সিংহাসনে আসীন সোনার গৌরাঙ্গ, তার নামেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে। অষ্টধাতুর মূর্তি দেখে ভাবে বিভোর হয় ভক্তরা। কুঞ্চিত কেশদাম, মস্তকে স্বর্ণমুকুট, সোনার কণ্ঠহার আর ফুল সাজে প্রতিদিন সেজে ওঠেন তিনি। অনেকেই বলেন এখানে রাখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা। প্রচলিত মতে অষ্টধাতুর মূর্তিতে সোনার আধিক্য থাকায় গৌরাঙ্গকে সোনার গৌরাঙ্গ বলা হয়। এখন আছি আমরা শ্রীবাস অঙ্গনে। সমস্ত মন্দির থেকে এই মন্দিরটা একটু আলাদা। এই মন্দিরে মহাপ্রভু যখন নবদ্বীপ আসতেন তখন রাত্রিবাস করতেন। এখন আমরা যে কুল গাছটা দেখব, সেই কুল গাছটা মহাপ্রভু লাগিয়েছিলেন 500 বছর পূর্বে। এখনও অবধি কিন্তু গাছটা বেঁচে আছে। 1312 বঙ্গাব্দে চরণদাস বাবাজি সমাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌর নিতাই রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে। নবদ্বীপের সমাজবাড়ি নৃসিংহ মন্দিরের জগন্নাথ, সুভদ্রা, বলরামের হাত পা সহ পূর্ণাঙ্গ মূর্তি, যা এখানকার অন্যতম প্রদর্শনীয়। এই মন্দিরের কারুকার্য সত্যিই কিন্তু অবাক করা। আমরা যদিও গেছিলাম দুপুরবেলায়, তাই মন্দিরটি খোলা ছিল না। এখানে শ্রী শ্রী রাধা রমন চরণ দাস দেবের সমাধি মন্দির তৈরি করা আছে এবং ভেতরটা যে এত সুন্দর, ওনাকে খেতে দেওয়ার থেকে শুরু করে ওনার শুতে যাওয়ার পর্যন্ত মানে এত সুন্দর জিনিসপত্র রাখা আছে ওখানে। সত্যি মানে কতটা আধ্যাত্মিক হলে পরে এরকম করে জিনিসগুলোকে যত্ন করে রাখা যায় বা এরকম করে সমাজে প্রতিষ্ঠিত করা যায় একটা সমাধি মন্দিরকে। তো সমাজবাড়িটা খুব সুন্দর লাগলো আমাদের। এরপর আমরা চলে গেলাম নবদ্বীপের মোটামুটি লাস্টের দিকের একটা স্থানে, সেটা হচ্ছে শ্রী কেশবজির গৌরীয় মঠ। এটা বলতে গেলে একটা আশ্রম। শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত নারায়ণ মহারাজা তার গুরুবর্গের ইচ্ছা অনুসারে গ্রহের প্রতিটি কোণ থেকে সমস্ত মানুষের কাছে শুদ্ধ ভক্তি প্রচারের জন্য কোলের ডাঙ্গায় এই মহৎ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে প্রধান দেবতারা হলেন শ্রী রাধা বিনোদ বিহারীজি, শ্রী লক্ষ্মী বরাহ এবং বিষ্ণুপদ ভক্তিপ্রজ্ঞা কেশব গোস্বামী মহারাজের নিত্যলীলা প্রবিষ্ট। এই 3 তলা বিশিষ্ট আশ্রমটি অনেকটা বড়। ভিতরে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলা খেলার বিগ্রহগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং এখানে আশ্রয় নেওয়ার জন্য অনেকটা বড় জায়গা। মানে তোমরা যদি চাও তাহলে সারাদিন এখানে দিন কাটাতে পারো, এরকম একটা জায়গা করে দেওয়া হয়েছে। তো শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলা খেলাগুলো তোমরাও দেখে নাও। আস্তে আস্তে আমরা নবদ্বীপ ভ্রমণের অন্তিম পর্যায়ে চলে যাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে জল মন্দিরে। এখানে রয়েছে গোবিন্দ কুণ্ড। গোবিন্দ কুণ্ডের মাঝখানেই রয়েছে কিন্তু মন্দিরটা। এখানে
পুরোহিত মশাই নৌকোতে করে গিয়ে এই মন্দিরে পুজো দিয়ে আসেন। নৌকো পার করে সেই জল মন্দিরে যাওয়ার অনেকটা ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি কারণ বন্ধ ছিল জন্য। আর এই জল মন্দিরের আশেপাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর দেখার মতন দৃশ্য। পাশেই অনেক পশু পাখি, তারপর গিনিপিগ এসব পালন করা হয়। তো চলো সেগুলো দেখে নিই। আর এখান থেকে দেখো খুব কাছেই এই হরিণগুলো দেখা যাচ্ছিল। এগুলো সব ব্যারিকেডের ভেতরে ছিল। নদিয়ার নবদ্বীপ ধাম মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবেই পরিচিত। এখানে দোলযাত্রা তার আবির্ভাবকে কেন্দ্র করেই পালিত হয়। আর এই নবদ্বীপ ধামেই রয়েছে বাংলার এক টুকরো মণিপুর। 1798 সালে মণিপুরের রাজা রাজকুমারী বিম্বাবতীকে নিয়ে মণিপুর থেকে এই নবদ্বীপ ধামে এসেছিলেন। সেই থেকেই দেশের ওই পূর্ব প্রান্তের পাহাড় ঘেরা রাজ্যটির সঙ্গে বাংলার এই যোগসূত্র। দোল উপলক্ষে কয়েকশো শতাব্দী ধরে মণিপুরের মানুষরা এখানে এসে জমা হন। রাজবাড়িতে পালিত হয় মণিপুরী দোল উৎসব। রীতিনীতি পালিত হয় সব মণিপুরের নিয়মেই। নবদ্বীপের মহাপ্রভুর মন্দিরে শুধুমাত্র তার জন্মতিথিতেই দোল পালিত হয় মহাপ্রভুর চরণে আবিরের প্রয়োগে পুজোর উপাচারে অঙ্গ হিসেবে। কিন্তু শতাব্দী প্রাচীন মণিপুর রাজবাড়ি অনুমহাপ্রভু মন্দিরের দোল উৎসব 7 দিন ধরে চলে। দোলের আগের দিন পালিত হয় দিবারাস এবং আবির খেলা। তাদের রীতি মেনেই মূল দোলের উৎসবের দিন সন্ধ্যায় পোড়ানো হয় মহাপ্রভুর আতরঘর। এটাই এখানকার ন্যাড়াপোড়া রীতি। এখন আমরা দেখাবো এখানকার বিগ্রহ। মন্দির যেহেতু বন্ধ ছিল আমরা ভেতরে তো দেখতে পারিনি, কিন্তু একজন আমাদের ছবি দেখালো। এই যে দেখো, ব্যাস এখানেই শেষ করলাম ভিডিও।